আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের 2024 সালে যে গণিত নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে এই নমুনা প্রশ্নের সমাধান পর্ব 2। আমি গত পর্বে অর্থাৎ পর্ব 1-এ তোমাদের যে ক বিভাগের নৈর্ভিত্তিক প্রশ্ন 1 থেকে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে, সেগুলো সমাধান দেখিয়ে দিয়েছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক কথায় উত্তর দাও এবং খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে, সেই ভিডিওগুলো দেখারও অনুরোধ রইল। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এখানে দেওয়া আছে এক কথায় উত্তর দাও। তো এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমরা পড়ি, তারপর এর সমাধানগুলো আমি তোমাদের দেখিয়ে দিব। তো 16 নম্বর প্রশ্নে বলেছে রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি, তাদের ওজনের অনুপাত কত? তারপর 17 নম্বর প্রশ্নে বলেছে এক হাত সমান কত ইঞ্চি। 18 নম্বর প্রশ্নে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। 19 নম্বর প্রশ্নে বলেছে এক্স ও ওয়াই এর যোগফলের সাথে জেড এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লিখো। তারপর 20 নম্বর প্রশ্নে বলেছে 5x - 2y ইন্টু কে প্লাস 7z ডিভিশন 3 বীজগাণিতিক রাশিটিতে কতটি পদ আছে। তারপর 21 নম্বর প্রশ্নে বলেছে x এর কোন মানের জন্য 4x - 5 = 2x + 7 সমীকরণটি সঠিক হবে। তারপর 22 নম্বর প্রশ্নে বলেছে কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত। তারপর 23 নম্বর প্রশ্নে বলেছে তোমার গণিত বইয়ের কয়টি তল আছে। 24 নম্বর প্রশ্নে বলেছে টেলি ব্যবহার করে কি হিসেব করা হয়। এবং 25 নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার তাকে কি বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 16 থেকে 25 পর্যন্ত যেই এক কথায় উত্তর দাও সেই প্রশ্নগুলো। এখন আমি তোমাদের এই এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো সেগুলো সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখন আমি তোমাদের এই প্রশ্নগুলো সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে 16 নম্বর প্রশ্নটি ছিল রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি, তাদের ওজনের অনুপাত কত। তো এর উত্তর হবে 10:9। তো এটি কীভাবে হলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে স্ক্রিনে লক্ষ্য করো তোমরা, এই যে 40 অনুপাত 36, এটিকে কোন সংখ্যা দিয়ে কাটা যায়, যে দুটো কাটা যাবে। তো আমরা যদি এই 40কে 4 দিয়ে কাটি তাহলে পাবো 10, অর্থাৎ 4 × 10 = 40। আর এই 36কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে পাবো 4 নং 36, অর্থাৎ 9। তাহলে এই যে 10 বা অনুপাত 9। তো এইভাবে তোমরা উত্তরগুলো সমাধান করবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর যে 17 নম্বর প্রশ্ন ছিল এক হাত সমান কত ইঞ্চি। তো এর উত্তর হবে এক হাত সমান 18 ইঞ্চি। তো প্রিয় শিক্ষার্থীরা, 18 নম্বর প্রশ্নে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো এই যে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলছে। তো বর্গক্ষেত্র এই চিত্রের মতোই থাকে, অর্থাৎ সব বাহু সমান থাকে বর্গক্ষেত্রে। তো আমরা যে ধরে নিলাম যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের বাহুর এক্স মিটার। তো এখানে বলছে যে 3 গুণ বৃদ্ধি পেলে, যদি এক্স মিটার হয় তাহলে 3 গুণ মানে হচ্ছে 3x। তারপর বলছে যে ক্ষেত্রফল কত হবে। আমরা জানি যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রর ক্ষেত্রফল নির্ণয় করতে সূত্রটি হচ্ছে বাহু স্কয়ার।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে বাহু মাপ হচ্ছে 3x, তাহলে এই যে 3x এটার উপরে স্কোয়ার যদি দিই তাহলে আমরা পাবো, এই যে আমরা কালার চেঞ্জ করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই যে লক্ষ্য করো তোমরা, এই যে আমরা 3x, তাহলে এই পাওয়ার 2 মানে হচ্ছে 3 দুইবার, 3 গুণ 3, তাহলে 3 3 গা 9, আর এই যে x স্কোয়ার, এই x স্কোয়ার লিখলাম। তাহলে এখানে এই যে আমরা এখানে লিখবো যে 9 গুণ, অর্থাৎ 9 হয়, যে 3 আর x কে যদি আমরা এভাবে পাওয়ার করি তাহলে পাবো এই যে 2 দিয়ে আমরা 3 কে 2 হচ্ছে 3 বার, তাহলে 3 গুণ 3 সমান হচ্ছে 9, আর x দিয়ে যদি গুণ করি তাহলে পাবো x স্কোয়ার, অর্থাৎ এই যে এই 9 গুণ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর 19 নম্বর প্রশ্নটি ছিল x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লিখো। প্রিয়তা কি বলছে যে x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ, তাহলে এই যে x প্লাস y এর যোগফল, এবং কি বলছে z এর 3 গুণ, তো z এর 3 গুণ মানে হচ্ছে 3z। তারপর কি বলছে যে z এর 3 গুণের বিয়োগ করলে, তো বিয়োগ মানে হচ্ছে এই যে এখানে বিয়োগ বসবে, বিয়োগ চিহ্ন, প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লেখো। তাহলে এই যে আমাদের বীজগাণিতিক রাশিটি হয়ে গেল। তাহলে এর উত্তর হবে যে x প্লাস y মাইনাস 3z। আই হোপ শিক্ষিতরা তোমরা 19 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তারপর 20 নম্বর প্রশ্নটি ছিল 5x মাইনাস 2y ইন্টু কে প্লাস 7z ডিভিশন 3 বীজগাণিতিক রাশিটিতে কতটি পদ আছে, অর্থাৎ এই যে বীজগাণিতিক রাশি এখানে কতটি পদ আছে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি পদ কিভাবে নির্ণয় করি, যে পদ মাইনাস এবং প্লাস দিয়ে আমরা নির্ণয় করি। তাহলে এখানে দেখো এই যে প্লাস কয়টি আছে, মাইনাস কয়টি আছে, তো প্লাস এবং মাইনাস মানে যতটি থাকবে বীজগাণিতিক রাশি ততটি পদ হবে। তাহলে এই যে লক্ষ্য করে তোমরা এই যে 5x, এই 5x এর আগে কিন্তু একটি প্লাস চিহ্ন আছে, তাহলে এই যে একটি প্লাস চিহ্ন পেয়েছি। তারপর এই যে মাইনাস চিহ্ন, এই যে আরেকটি, অর্থাৎ আমরা দুটি চিহ্ন পেয়েছি, আর এই যে একটি প্লাস চিহ্ন, তাহলে কয়টি পদ পেলাম, একটি, দুইটি, তিনটি, অর্থাৎ প্লাস মাইনাস যে একটি বীজগাণিতিক রাশি যতটি থাকবে ততটি পদ থাকবে। তাহলে আমরা এই যে এখানে একটি পেলাম, আমি কালার চেঞ্জ করে দেখে দিচ্ছি, এই যে এখানে একটি প্লাস চিহ্ন, এখানে একটি মাইনাস, দুইটা, আর এই যে এখানে একটি প্লাস চিহ্ন, অর্থাৎ এই হলো তিনটা পদ। অর্থাৎ প্রথম পদটি হলো 5x, দ্বিতীয় পদটি হলো মাইনাস 2y এবং মাইনাস 2y ইন্টু কে, আর তৃতীয় পদটি হলো 7z ডিভিশন 3। তো এই হলো আমাদের তিনটা পদ। তো আই হোপ সেক্ষেত্রে তোমরা 20 নাম্বার প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। তারপর 21 নম্বর প্রশ্নে কি বলেছে, x এর কোন মানের জন্য 4x মাইনাস 5 ইকুয়াল 2x প্লাস 7 সমীকরণটি সঠিক হবে। তো এর উত্তর হবে x সমান 6। তো কিভাবে হলো, এই যে তোমরা এখন লক্ষ্য করো, আমি স্ক্রিনটিকে একটু বড় করে নিই, শুধু এটিকে রাখি। তো এই যে আমরা এখানে এই যে 4x, আমরা যদি x এর মান 6 ধরি তাহলে আমরা পাবো এই যে 4, এই যে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ দেব 6, আমরা 6 ধরলাম, তারপর মাইনাস 5, তারপর সমান এই যে 2, আর x এর জায়গায় 6 ধরবো, প্লাস 7, তারপর আমরা লিখব এই যে 6, আর যে 4 গুণ করলে হবো 4 6 24, মাইনাস 5 সমান 6 দুগুণে 12 যোগ 7, তাহলে আমরা এই 24 থেকে যদি 5 বাদ দিই তাহলে পাবো 19, তারপর এই যে 12 আর 7 যোগ করলে আমরা কি পাবো, সরি এখানে সমান চিহ্ন হবে, এই যে সমান চিহ্ন, এই যে 12 আর 7 গুণ করলে হবে 19, অর্থাৎ এই যে আমরা 19 বাম পক্ষ 19 ডান পক্ষ 19, অর্থাৎ মিলে গেছে। যদি এইভাবে x এর মান যত ধরবো আমরা সেটি ধরে যদি আমরা এই 19 অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে সেটি হবে সমীকরণের মূল। অর্থাৎ আমরা এখানে এই x এর মান 6 ধরেছি, ওই x এর মান 6 ধরেছি, যার কারণে আমাদের উত্তরটি সঠিক হয়েছে। তো এখন যদি আমরা এই x এর মান মনে করো 5 ধরি, তাহলে এই যে দেখো তোমরা উত্তর মিলে কি না, আমরা এইভাবে লিখবো যে 4 ইন্টু x এর মান এখন আমরা 5 দিয়ে করবো, যে 5, তারপর যে মাইনাস 5, তারপর সমান 2 ইন্টু
এক্স এর মান 5 ধরলাম প্লাস 7, তাহলে আমরা দেখি উত্তর কি আসে। তাহলে 4 পাশে 20 মাইনাস 5 সমান এখানে বা হবে। তারপর এই যে 2 আর 5 গুণ করলে হবে 10, 5 গুণা 10 আর যোগ 7। তাহলে এই যে লক্ষ্য করো তোমরা, তাহলে এই যে দেখতে পারবে যে 20 থেকে 5 গেলে কি 15 আর এখানে সমান 10 আর 7 17। তাহলে সেক্ষেত্রে এই যে নিচের লাইনটি লক্ষ্য করো যে আমরা যদি x এর মান 5 ধরি, x এর মান 5 ধরলে আমাদের বাম পক্ষ হবে 15 এবং ডান পক্ষ হবে 17। আমাদের সমান হয়নি, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ সমান হয়, যার কারণে এই x এর মান 5 এটি সমীকরণের মূল হবে না। তো এইভাবে যেই সংখ্যাটি ধরলে আমাদের এই বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে সেটি হবে সমীকরণের সঠিক মূল অর্থাৎ সঠিক মান। তাহলে আমরা এখানে 6 দিয়ে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, তাই এর উত্তর হবে x সমান 6। আইএফপি শিক্ষার্থীরা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। তারপর 22 নম্বর প্রশ্নটি ছিল, আমি কালার চেঞ্জ করি, কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 45 ডিগ্রি হলে অপরটি কত? কি বলছে? একটি সূক্ষ্মকোণ দ্বয়ের ত্রিভুজ। তো এইভাবে সূক্ষ্মকোণ ত্রিভুজ থাকে এইভাবে। তো এটির আমি এটি উপরে তুলি, তো এটির বলছে যে একটি 55 ডিগ্রি হলে, অর্থাৎ এই যে এই কোণটি যদি 55 ডিগ্রি হয়, 55 ডিগ্রি হয় তাহলে এই কোণ কত? তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে আমরা এই যে এই কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে সমকোণ ত্রিভুজ, অর্থাৎ এটি আমরা যদি মাপি চাঁদের 90 ডিগ্রি আর এটি হচ্ছে 50। তাহলে 90 আর 55 আমরা যোগ করলে পাবো 5 আর এখানে হবে 9 আর 5 14, অর্থাৎ 145। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে 145 থেকে আমরা যদি 180 বাদ দিই, অর্থাৎ এই যে আমি তোমার এখানে আবারও দেখিয়ে দিচ্ছি, চিত্রটিকে মুছে গেছে, এখানে দিই আবারও চিত্রটি কি এই যে এখানে হয়েছে। তো এই যে কোণটি, এই কোণ হচ্ছে আমরা কি ধরলাম 55 ডিগ্রি। তো আমরা এই যে এই কোণ হবে 90 ডিগ্রি, তবে বলছে যে এই কোণ কত? তো এই কোণ আমরা এই যে 90 আর 55 এটি যোগ করে পেলাম আমরা 145। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে আমরা যদি এই 180 থেকে 145 বাদ দিই, অর্থাৎ আমরা যদি এই 180 থেকে 145 বাদ দিই, তাহলে আমাদের এই কোণের মানটি পেয়ে যাব। তাহলে এই যে দেখো যে এখানে শূন্য যাবে না, তাহলে এখানে আরেক, তাহলে 10 থেকে 5 গেলে কি 5, এখানে হলো 7, 7 থেকে এই 4 গেলে কি হবে 3, আর এখানে 1 থেকে 0 বা আমি 0 বসে না। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম কত 35 ডিগ্রি। তাহলে এই কোণের মাপ হচ্ছে কত 35 ডিগ্রি। তাহলে আমার উত্তর হবে 35 ডিগ্রি। এই যে মিলে গেছে। তো এইভাবে তোমরা এটি সমাধান করতে পারবে। আশা তোমরা বুঝতে পেরেছো। তারপর 30 নম্বর প্রশ্নটি ছিল, তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? তোমাদের যে গণিত বইটি, সেই গণিত বইয়ের কয়টি তল আছে? তো আমরা জানি এই যে গণিত বইটি সেটি একটি ঘনবস্তু, এইভাবে থাকে এইভাবে। তো এর এই যে 1টি 2টি 3টি 4টি, এই যে নিচে একটি 5টি আর এই সামনে একটি 6টি। তো এই হলো 6টি তল, অর্থাৎ আমরা ঘনবস্তু যেগুলো সেগুলোর তল হবে 6টি। বুঝতে পেরেছ? তারপর 24 নাম্বার, ট্যালি ব্যবহার করে কি হিসাব করা? অর্থাৎ আমরা যে ট্যালির অঙ্ক করেছি 5-এ, তো সেগুলো এইভাবে আমরা দিই, যে এইভাবে ট্যালির চিহ্নগুলো দিই। তো কেউ এইভাবে দেও বা কেউ এরকমও দেয় এইভাবে। তো এই যে ট্যালির চিহ্ন, এগুলো কি করি আমরা গণসংখ্যা হিসাব করার জন্য এই ট্যালির চিহ্নগুলো ব্যবহার করি। তোমরা বুঝতে পেরেছ? তো এর উত্তর হবে কি গণসংখ্যা। তারপর 25 নাম্বার, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বা তাকে কি বলে? তাকে বলে প্রচুরক। অর্থাৎ কিভাবে আমি তোমাদের এই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মনে করো তোমার এখানে আমি কয়েকটি সংখ্যা লিখছি, যে 10, তারপর এখানে এই যে 12, তারপর আবার 10, তারপর এখানে 7, এখানে 10, তারপর এখানে 13, তারপর এখানে দিলাম
এই যে 1, তারপর এখানে দিলাম আবার 10, তারপর এখানে দিলাম এই যে 14। আচ্ছা, এই যে সংখ্যাগুলো লিখলাম আমি 10, 12, 10, 7, 10, 13, 1, 10, 14। তো এই যে সংখ্যাগুলোর মধ্যে এখানে সবচেয়ে কোন সংখ্যাটি সর্বোচ্চ বার আছে? তাহলে তোমরা যদি লক্ষ্য করো, এখানে আমি এই যে এখানে 10 একবার আছে, 2 বার আছে, 3 বার আছে, আর এই যে 4 বার আছে। তো এই 10 হচ্ছে এখানে 4 বার আছে। আর এই যে 12 এখানে একবার আছে, 12 একবার আছে, 13 একবার আছে, 7 একবার আছে, 14 একবার আছে। অর্থাৎ সেক্ষেত্রে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে সেটি হবে প্রচুরক। আগে তোমরা বুঝতে পেরেছো? তো এই যে এখানে বলছে যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে সেটাকে কি বলে? প্রচুরক বলে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে এই যে 16 থেকে 25 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো আই হোপ এই শিক্ষার্থীরা যে এক কথায় উত্তর দাও 16 থেকে 25 পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো। তারপর খ বিভাগ। তো খ বিভাগ প্রশ্ন সমাধান করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। সো প্রিয় শিক্ষার্থীরা, তো খ বিভাগের তোমাদের থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন 13টি থাকবে। 13টির প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি আমরা আগে পড়ে নিই, তারপর এর সমাধান আমি তোমাদের দেখিয়ে দিব। তো এখানে ক নম্বর প্রশ্নে বলেছে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ? তারপর খ নম্বর প্রশ্নে বলেছে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তারপর গ নম্বর প্রশ্নে বলেছে সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেমি, কার উচ্চতা বেশি? তারপর গ নম্বর প্রশ্নে বলেছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? তারপর 5 নম্বর প্রশ্নে বলেছে একটি খাতার মূল্য x টাকা ও একটি কলমের মূল্য y টাকা হলে 4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? তারপর প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর প্রশ্নে বলেছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45, ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তারপর প্রিয় শিক্ষার্থীরা বর্গীয় নাম্বারে বলেছে একটি সংখ্যা x, সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়। সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। তারপর জ নম্বর প্রশ্নে বলেছে দুটি গণাকৃতি। তারপর জ নম্বর প্রশ্নে বলেছে দুইটি গণাকৃতি বক্সের মধ্যে ছোট বক্সটির উচ্চতা 2 একক এবং বড় বক্সটির উচ্চতা 6 একক। বড় বক্সটিতে কতটি ছোট বক্স রাখা যাবে? তারপর ইউ নম্বর প্রশ্নে বলেছে চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে আয়তাকৃতি বোর্ডটি দিয়েছে এই আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করতে বলছে। আর এই যে 3 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ আর এটি হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ x + 5 মিটার। তো আমি এগুলো সমাধান তোমাদের দেখিয়ে দিব। তারপর এই যে 6 নম্বর প্রশ্নে বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো। অর্থাৎ এই যে এখানে একটি ত্রিভুজ আঁকা হয়েছে এ বি সি, আর এই যে ডি এটি হচ্ছে উচ্চতা, এই ত্রিভুজটির উচ্চতা। তো এখানে বলেছে যে চিত্রে এবিসি সমবাহু ত্রিভুজ, ডি
কমা বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে বিসি বাহু এই ডি হচ্ছে মধ্যবিন্দু। তারপর বলছে বিডি সমান 6 একক। তারপর এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ একক হলে এডি লম্বের দৈর্ঘ্য কত? তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এবং 9 নম্বর প্রশ্নে বলেছে একটি টিম 20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো। ওভার আর যে রান, তো প্রথম ওভারে 6 রান করেছে, তারপর দ্বিতীয় ওভারে 12, তৃতীয় ওভারে 10, চতুর্থ ওভারে 3, পঞ্চম ওভারে 7, ষষ্ঠ ওভারে 15। উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো। সো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন 13টি। এখন আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো এক এক করে দেখে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো এখন আমি তোমাদের এক এক করে বুঝিয়ে দিব এবং তার সমাধান দেখিয়ে দিব। তো ক নম্বর প্রশ্নে বলেছিল একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? অর্থাৎ ছাত্র আছে 350 এবং ছাত্রী আছে 300 জন। তো মোট শিক্ষার্থী কতজন হবে এবং ওই মোট শিক্ষার্থীর ছাত্রীদের সংখ্যা শতকরা কত ভাগ হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো এর উত্তর হবে যে দেওয়া আছে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। সুতরাং ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ ওই স্কুলে মোট শিক্ষার্থী হবে ছাত্র এবং ছাত্রীর মোট যে যোগফল সেটি। তো ছাত্র হচ্ছে 350 এবং ছাত্রী হচ্ছে 300 জন, তাহলে আমরা যোগ করলে পাবো 650 জন। তো ওই স্কুলে মোট শিক্ষার্থী আছে 650 জন। তো এখানে প্রশ্ন বলেছিল যে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? অর্থাৎ এই যে 650, এই 650 যে ছাত্রী সংখ্যা আছে সেগুলো, এই যে ছাত্রী সংখ্যা 300, এই 300 শতকরা কত ভাগ, অর্থাৎ পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হবে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অর্থাৎ ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা, আমরা জানি শতকরা মানে কি হার, হার মানে জানি আমরা 100, তাই এখানে লাস্টে 100 দিব। আর যেহেতু বলছে যে ছাত্রীর মোট শিক্ষার্থীর কত অংশ, তাহলে আমরা এই যে উপরে দিব ছাত্রীর সংখ্যা আর নিচে লিখব মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা ছাত্রীর সংখ্যা জানি যে 300 আর মোট শিক্ষার্থী আমরা এই যে একটু আগে যোগ করে নিয়েছি 650। তাহলে আমরা এই যে 300 650 আর গুণে 100 দিব। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি এই 300কে 50 দিয়ে কাটি, 300 দিয়ে 50 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 6, আর এই যে 650 সেটিকে যদি আমরা 50 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 13। আর এই যে এভাবে লিখবো যে 6 ভাগে 13 গুণ 100। তারপর আমরা এই 6 100 সাথে গুণ করব, তারপর 13 দিয়ে ভাগ করব, অথবা প্রথমে আমরা এই 13 দিয়ে 6টা ভাগ করব, তারপরে 100 দিয়ে গুণ করব। তাহলে এভাবে মানে যে কোনো এক রকমই করলে আমরা এই উত্তর পাবো এই যে 46.15% প্রায়। আর এটি হবে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপর ক নম্বর প্রশ্নে কি বলেছে যে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তো এর উত্তর হবে দেওয়া আছে 8 জন লোক কাজটি সম্পন্ন করে 30 দিনে। একজন লোক কাজটি সম্পন্ন করে 30 গুণ 8, অর্থাৎ 8 জন লোক কাজটি সম্পন্ন করে 30 দিনে, তাহলে একজন লোক কাজটি সম্পন্ন করবে যে 30 গুণ 8 দিনে। তারপর লিখব অতএব 12 জন লোক কাজটি সম্পন্ন করে 30 গুণ 8 উপরে দিব, আর আমরা এই যে লোক সংখ্যা সেখানে নিচে বসাবো দিব, অর্থাৎ 12 নিচে বসাবো। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে আর 30 আর 12 8 যোগ করি, যে যোগফল পাবো সেটিকে আমরা 12 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পাবো 20 দিনে। তো এটি হবে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। 6 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটি বুঝতে পেরেছো। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, অথবা যদি সমাধান PDF নিতে চাও তাহলে
আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে অথবা আমাদের ফেসবুক গ্রুপ, যে কোনো একটি গ্রুপে যুক্ত হয়ে যাও, আর অথবা আমাদের এই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমি তোমাদের সেই পিডিএফটি দিয়ে দিব। তো তারপর শিক্ষার্থীরা ক নাম্বার প্রশ্নে কি বলেছে যে সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেমি অর্থাৎ সেন্টিমিটার, কার উচ্চতা বেশি? তো সানির উচ্চতা বেশি না অনিকের উচ্চতা বেশি? তো সানির উচ্চতা দিয়েছে 50 ইঞ্চি আর অনিকের উচ্চতা দিয়েছে 120 সেন্টিমিটার। তাহলে এভাবে উত্তর লিখব যে দেওয়া আছে সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার। তাহলে লিখব আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, সুতরাং সানির উচ্চতা 50 ইঞ্চি সমান 50 গুণ 2.54 সেন্টিমিটার। তাহলে যদি আমরা 50কে 2.54 দিয়ে গুণ করি তাহলে পাবো 127 সেন্টিমিটার। তো 127 হলো এই যে সানির উচ্চতা, অর্থাৎ আমরা এই সানির উচ্চতা ইঞ্চিতে দেওয়া ছিল, সেটিকে আমরা কনভার্ট করে সেন্টিমিটারে প্রকাশ করেছি। তাহলে এই যে 127 সেন্টিমিটার আর এই অনেকের উচ্চতা হচ্ছে 120 মিটার। তাহলে আমরা এখন সহজেই বলে দিতে পারবো যে এখানে কার উচ্চতা বেশি। তো এই যে আমি এখানে উত্তর লিখেছি যে সুতরাং সানির উচ্চতা বেশি, কারণ এই যে 127 সেন্টিমিটার বেশি আর 120 ছোট, অর্থাৎ এই যে গ্রেটার দেন চিহ্নটি এখানে দেওয়া হয়েছে। সো এই শিক্ষিতা তোমরা বুঝতে পেরেছো, এটি হলো গ নম্বর প্রশ্নের সমাধান। তারপর ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। অর্থাৎ এই যে হাসানের দূরত্ব দিয়েছে 4.5 মিটারে আর কিরণের এই যে দূরত্ব সেটি দিয়েছে 449 সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? তো শিক্ষার্থীরা এর উত্তর আমরা লিখব, দেওয়া আছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা এখানে লিখব, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এই যে কিরণের দূরত্ব, অর্থাৎ এখানে 449 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা এই যে কিরণের দূরত্ব সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করব। তো মিটারে কনভার্ট করতে হলে কী করা লাগে? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই 100 দিয়ে ভাগ করলে আমরা অর্থাৎ মিটার পেয়ে যাব। তাহলে আমরা এই যে এখানে লিখব কিরণের অতিক্রান্ত দূরত্ব 449 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করতে চাই তাহলে কি করব শিক্ষার্থীরা? 100 দিয়ে ভাগ করব। যে কোনো সেন্টিমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিব। তাহলে এই যে আমরা এই 100 দিয়ে ভাগ দিব, তাহলে ভাগ করলে আমরা পাবো 4.49 মিটার। তাহলে এই যে তারপর লিখব, অন্যদিকে হাসান 4.5 মিটার দূরত্ব অতিক্রম করে। এখানে 4.5 হইল হাসান আর 4.49 অর্থাৎ কিরণের। হাসান দীর্ঘ লাফ প্রতিযোগিতা জয়ী হবে। অর্থাৎ শিক্ষার্থীরা এই যে কিরণ আর হাসান, এই কিরণ আর হাসান মধ্যে হাসান দীর্ঘ লাফে জয়ী হবে। আইএপি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো এটি এই যে 4.5 আর এই যে 4.49, এখানে বড় হচ্ছে এই 4.5, অর্থাৎ এটি নয়। তোমরা অনেকে বলতেছে এটি কিভাবে নয়, অর্থাৎ এই যে 4.5 এটির পরে একটি শূন্য আছে, অর্থাৎ 4.50 এটি শূন্য ধরলেও হয় না ধরলেও হয়। তাই এখানে এই যে 4.5 হাসান সে জয়ী হবে আর কিরণ জয়ী হবে না। আইএপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তারপর ও নাম্বার প্রশ্নে বলেছে একটি খাতার মূল্য x টাকা, একটি কলমের মূল্য 8 টাকা হলে 4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ শিক্ষার্থীরা একটি খাতার মূল্য x টাকা দেওয়া আছে আর একটি কলমের মূল্য 8 টাকা দেওয়া আছে। তারপর বলেছে যে 4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে। তো এভাবে এর উত্তর হবে যে একটি খাতার মূল্য x টাকা হলে 4টি খাতা বলেছে, তাহলে 4টি খাতার মূল্য হবে 4x টাকা। তারপর বলেছিল একটি খাতার মূল্য y টাকা হলে 6টি খাতার মূল্য হবে 6y টাকা। তারপর বলেছিল যে
যে মোট মূল্যকে এই যে 4টি খাতা এবং 6টি কলম সেটির মোট মূল্য, এটির মোট মূল্য হবে, সুতরাং 4টি খাতা ও 6টি কলমের মূল্য, আমরা 4টি খাতার মূল্য পেয়েছি 4x আর 6টি খাতার মূল্য পেয়েছি আমরা 6y। তাহলে সেটিকে আমরা যোগ করে দিয়ে দেবো, এই যে 4x + 6y টাকা। তো এই হলো তোমাদের এই যে বলছে যে বীজগাণিতিক রাশি। তো এই যে এটা কি বীজগাণিতিক রাশি হয়েছে? হ্যাঁ হয়েছে। এখানে এই যে চলক আছে, তাই এটিকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 6 নম্বর প্রশ্ন কি বলা আছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে যে পিতা ও পুত্রের বয়স 4:1। পিতার বয়স 40 বছর দেওয়া আছে, কিন্তু পুত্রের বয়স কত হবে এটি নির্ণয় করতে। তো আমরা এইভাবে লিখব যে দেওয়া আছে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান 4:1, অর্থাৎ পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এই যে অনুপাতকে তুলে আমরা এই যে এখানে ভগ্নাংশ চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্নটি বসিয়ে দিব। তাহলে এই যে আমরা উপরে লিখব পিতার বয়স, যেহেতু এটি প্রথমে আছে আমরা উপরে লিখব পিতার বয়স আর নিচে লিখব পুত্রের বয়স। এই যে এটা হচ্ছে পিতার বয়স অনুপাত, এটি পুত্রের বয়স অনুপাত। তারপর আমরাকে এই যে এটিকে জাস্ট উল্টিয়ে দিব। তাহলে উল্টিয়ে দিলে এই পুত্র যাবে উপরে আর পিতা আসবে নিচে। এই যে পুত্রের বয়স পিতার বয়স, এটিকেও ঠিক এই উল্টে দিব, 1 যাবে উপরে আর 4 যাবে নিচে। তারপর আমরা কি করব? তারপর শিক্ষার্থীরা, আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে যেহেতু বলছে পুত্রের বয়স বের করতে, তাহলে আমরা এই পুত্রের বয়স এই বাম সাইডে রাখবো, অর্থাৎ যেটির মান বের করতে হয় সেটিকে আমরা বাম সাইডে রেখে সবটি ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে এখানে এই যে পিতার বয়স আর এই যে 1, এই দুটোকে গুণ করব, তাহলে আর নিচে 4 থাকবে। তাহলে পিতার বয়স আর 1কে গুণ করলে তাহলে এই পিতার বয়স উপরে যাবে, অর্থাৎ 1-এর সাথে যেটি গুণ করি সেটি হয়। তাহলে এই লাইনটি হবে এইভাবে যে পুত্রের বয়স সমান পিতার বয়স ভাগ 4, অর্থাৎ পুত্রের বয়স, আমরা পিতার বয়স এই যে উপরে প্রশ্নে লক্ষ্য করলে দেখতে পারবো যে পিতার বয়স এখানে দেওয়া ছিল 40 বছর, তাই আমরা এই যে পিতার বয়সের এই জায়গায় এখানে 40 বসিয়ে দিব। তারপর লিখব পুত্রের বয়স, যে 4 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে পাবো 10 বছর। তো অর্থাৎ পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স 10 বছর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45, ছোট্ট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এর উত্তর এইভাবে লিখব, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার একটি y হলে অন্যটি y+1, অর্থাৎ একটি সংখ্যা যদি y হয় তাহলে অন্যটি হবে y+1, অর্থাৎ y যদি আমরা ধরি যে 2, তাহলে পরের সংখ্যাটি হবে 3। আবার এই y এর মান যদি আমরা ধরি 3, তাহলে তারপরের সংখ্যা হবে 3 + 1 অর্থাৎ 4, এইভাবে। তো তারপর লিখব যেহেতু y ছোট্ট সংখ্যা, প্রশ্ন মতে y+1 সমান 45। তারপর লিখব যে বা 2y, অর্থাৎ এই যে y আর y এই দুইটা যোগ করলে আমরা পাবো 2y+1 সমান 45। এই ছিল এই প্রশ্নটির সমাধান। এই যে সমীকরণ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই যে এখানে একটি চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, তো এগুলো থাকলে আমরা সেটিকে সমীকরণ বলতে পারি। যদি এখানে এই যে চলক যদি না থাকতো বা এই সমান চিহ্ন না থাকতো তাহলে এটি চলক অর্থাৎ সমীকরণ হলো না হন। তোমরা বুঝতে পেরেছো। তারপর বর্গীয় প্রশ্ন বলা আছে একটি সংখ্যা x, সংখ্যাটি দ্বিগুণের সাথে এখানে 5 হবে, এখানে তোমরা 5 সংখ্যাটি লিখে নিও যে সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়। সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা উত্তর এইভাবে লিখব যে দেওয়া আছে একটি সংখ্যা x, তো একটি সংখ্যা x বলেছে যে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাহলে সংখ্যাটি যদি x হয় তাহলে তার দ্বিগুণ হবে, যে সংখ্যাটির দ্বিগুণ তো তা 2x,
আর এর 5 যোগ করলে যোগফল হবে 2x প্লাস 5। তাহলে কি বলছে যে যোগফলের সংখ্যাটি 3 গুণ হয়, তাহলে 3 গুণ হবে এই যে 3x। যে সংখ্যাটি যদি x হয় তাহলে 3 গুণ হবে 3x। তো সুতরাং এক চলক বিশিষ্ট সমীকরণ 2x প্লাস 5 ইকুয়াল 3x। তো এখানে আমরা যে x এর মান, সেই x এর মান অর্থাৎ বলছে যে সংখ্যাটি নির্ণয় করো, আর তাহলে আমরা সংখ্যাটি ধরলাম x। তো এই x এর মান কত হবে? তো এই যে এভাবে লিখব, এই যে 2x প্লাস 5 ইকুয়াল 3x। তাহলে যেহেতু এখানে x এর মান বের করব, তাহলে আমরা এই এটাকে আমরা উল্টে দিব। উল্টে দিলে যে 3x সমান 2x প্লাস 5। তাহলে এই যে 3x আর 2x, এই 3x 2xকে ডান থেকে বাম পাশে নিব। ডান পাশে ছিল প্লাস, বাম সাইডে আইয়ে আসবে মাইনাস। তাহলে এই যে এখানে লিখব 3x মাইনাস 2x, আর ডান সাইডে যেহেতু প্লাস আছে সেখানে 5 বসিয়ে দিব। তাহলে 3x থেকে যদি আমরা 2x বাদ দিই তাহলে পাবো x, আর এই যে 5। তাহলে এই যে অর্থাৎ নির্ণয় সংখ্যাটি 5। সো এই শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে প্রশ্ন বলেছে দুইটি ঘন আকৃতি বক্সের মধ্যে ছোট্ট বক্সটির উচ্চতা 2 একক এবং বড় বক্সটির উচ্চতা 6 একক। বড় বক্সটিতে কতটি ছোট বক্স রাখা যাবে? তো এর উত্তর এইভাবে লিখবো যে ঘনাকৃতি ছোট বক্সটির উচ্চতা 2 একক। এটি প্রশ্নে বলে দেওয়া আছে, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেওয়া আছে। এর আয়তন হবে, অর্থাৎ এই যে বক্স, তো এর আয়তন হবে আমরা এইভাবে লিখবো যে 2 কিউ ঘন একক। তো 2 কিউ যদি আমরা বাঙ্গাই তাহলে 2 3 বার, তো 2 যদি আমরা 3 বার গুণ করি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে হবে 8 ঘন একক। তারপর লিখব বড় বক্সটির উচ্চতা। তো বড় বক্সটির উচ্চতা হচ্ছে 6 একক। তো এর আয়তন হবে 6 কিউ। তাহলে এই যে 6 3 বার, 6 3 বার যদি আমরা করি 636, আর 36 যদি গুণ করি তাহলে পাবো 216 ঘন একক। তো এখানে কি বলেছিল যে বড় বক্সটিতে কতটি ছোট বক্স রাখা যাবে? তো আমরা তারপর লিখব যে সুতরাং বড় বক্সটিতে ছোট বক্স রাখা যাবে, অর্থাৎ আমরা উপরে দিব বড় যে বক্সের যে আয়তন আমরা পেয়েছিলাম যে 216, সেটি দিব, আর নিচে দিব আমরা ছোট বক্সের আয়তন অর্থাৎ 8। তাহলে আমরা এই 8 দিয়ে যদি 216কে ভাগ করি তাহলে পাবো 27টি। তো এই হলো এই প্রশ্নটির উত্তর। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপরে প্রশ্নে বলেছে যে চিত্রে প্রদর্শিত আয়তক্ষেত্র বোর্ডটি পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা জানি যে পরিসীমা নির্ণয় সূত্রটি হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই যে আয়তক্ষেত্রের চিত্র দেওয়া আছে, এই যে আয়তক্ষেত্রের বোর্ড, তো এই যে এই x প্লাস 5 এটি হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে 3 অর্থাৎ এই সাইড হচ্ছে প্রস্থ। তো এখন এর উত্তর এইভাবে লিখব, চিত্রে আয়তক্ষেত্রের বোর্ডটির দৈর্ঘ্য হচ্ছে এই যে x প্লাস 5, এই যে এই অংশটুকু দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 3 মিটার। এই যে এই অংশটুকু হচ্ছে প্রস্থ 3 মিটার। তো সুতরাং আয়তক্ষেত্রের বোর্ডটির পরিসীমা, তো আমরা পরিসীমার সূত্র জানি যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে এটির দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 5, আমরা এই যে দৈর্ঘ্যের জায়গায় x প্লাস 5 মানটি বসিয়ে দিব, এবং প্রস্থের জায়গায় এই যে 3টি বসিয়ে দিব, অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, প্রস্থের জায়গায় প্রস্থের মান বসিয়ে দিব। তাহলে আমরা যদি এখন এই যে গুণ করি অর্থাৎ যোগ করি, এই যে প্লাস 5 আর প্লাস 3 যদি যোগ করি তাহলে পাবো প্লাস 8। আর এই যে 2, এই 2 দিয়ে যদি আমরা এই দুইটি সংখ্যাকে গুণ করি তাহলে পাবো, প্রথমে আমরা 2 দিয়ে x কে গুণ করি তাহলে পাবো 2x, তারপর 2 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি তাহলে পাবো 8 × 16 মিটার। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটির সমাধান। তাহলে এই যে আয়তক্ষেত্রের বোর্ডটি, এই বোর্ডটির পরিসীমা হবে 2x প্লাস 16 মিটার। তারপরে প্রশ্নে বলেছে নিচে চিত্রটি লক্ষ্য করো। এই যে এখানে একটি ত্রিভুজের মতো একটা দেখতে পাচ্ছি চিত্র। তো এই চিত্রে কি বলেছে যে ABC সমদ্বিবাহু ত্রিভুজ DBC বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে BC বাহু এর মধ্যবিন্দু হচ্ছে D, BD 6 একক। এই যে BD হচ্ছে 6 একক, এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ
একক, অর্থাৎ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ একক এবং এডি লম্বের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে এডি লম্ব, এই এডি দৈর্ঘ্যের লম্ব কত বলা হয়েছে। তো এর উত্তর হবে এইভাবে যে চিত্র অনুযায়ী বিডি 6 একক হলে বিসি হবে 2 × 6, অর্থাৎ বেশি ক্ষেত্রে এই যে আমরা বিডি যদি 6 একক হয় তাহলে বিসি হবে এই যে বিসি, এই বিসি অংশটুকু হবে যেহেতু এই অংশটুকু 6 তাহলে এই অংশ অর্থাৎ 2 গুণ, তাহলে এখানে 2 গুণ করে দিব তো এই 6 এর সাথে, তাহলে আমরা পাবো 12 একক। তো এখানে বলছে যে ডি বিসি এর মধ্যবিন্দু। তারপর লিখব এখন ত্রিভুজটির ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে আমরা যদি চিত্র লক্ষ্য করি তাহলে যে দেখতে পাবো যে এই যে সূত্রটি হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে যে আমাদের ভূমি হচ্ছে বিসি, ওই যে ভূমির জায়গায় বিসি বসিয়ে দিছি, আর উচ্চতা হচ্ছে এই যে এডি, এই যে এডি বসিয়ে দিব। এটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো এর যে ক্ষেত্রফল এখানে দিয়েছে 48 বর্গমিটার, এই যে আমরা এখানে 48 বর্গমিটার বসিয়ে দিব। তারপর কি করব আমরা, বা যেহেতু আমাদের বলছে যে উচ্চতা নির্ণয় করতে অর্থাৎ এডি, তাহলে আমরা লিখব যে বিসি এডি, আর এই যে হাফ এটি আমরা কি করব এই সাইডে এই যে যেটু ভাগ আছে তাহলে এই সাইডে হবে গিয়ে অর্থাৎ গুণ হয়ে যাবে। তাই এই যে 1 আর 1 দিয়ে যদি 2কে ভাগ করি তাহলে হবে 2, যার কারণে এই যে এখানে 48 গুণ 2 এটি গুণ হবে, এটি x নয় এটি গুণ 48 গুণ 2। তাহলে যদি আমরা এই 48 এবং এই 2 সাথে গুণ করি তাহলে পাবো 96। আর এই যে তারপর পরের লাইনে আমরা লিখব এই যে বিসির মান, এই যে বিসির মান আমরা উপরে এখানে বের করে নিয়েছি যে বিসির মান হচ্ছে 12, তাই এই যে বিসির জায়গায় আমরা 12 বসিয়ে দিব। আর যেহেতু উচ্চতা নির্ণয় করতে বলছে এডি আমরা রেখে দিব, আর এই যে এডি গুণ করে আমরা 96 পাবো। তারপর এই এডিকে আমরা এই বাম সাইডে নিয়ে আসবো, অর্থাৎ প্রথমে নিয়ে আসবো, আর এই যে 12 এখানে কি আছে গুণ আকারে আছে, তাহলে এটি ডান সাইডে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে 96 ভাগ 12 এই ভাগ চিহ্ন। তারপর আমরা যদি 12 দিয়ে 96কে ভাগ করি তাহলে পাবো 8 একক, অর্থাৎ সুতরাং এডি লম্বের দৈর্ঘ্য 8 একক। সো আইএফপি শিখে যা তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তো তারপরের প্রশ্নে বলেছে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো, তো 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে ভাঙানো যায় না, অর্থাৎ আমরা 2কে ভাঙাতে পারি না, 3কে ভাঙাতে পারি না, 5কে। তো এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ এগুলোকে ভাঙানো যায় না। তো মৌলিক সংখ্যা কোনগুলো হবে? 60-এর ছোট। তো 60-এর ছোট এখানে এই যে মৌলিক সংখ্যাগুলো ওগুলো হবে 60-এর মৌলিক সংখ্যা। তো এখানে বলছে যে মধ্যক নির্ণয় করতে, তাহলে আমরা এইভাবে এই যে ছোট থেকে বড় সাজিয়ে লিখব। তো এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখব। তারপর লিখব অর্থাৎ এখানে মোট উৎপাদ্য সংখ্যা 17টি বা বিজোড় সংখ্যা। এই যে এখানে যে 60-এর ছোট মৌলিক সংখ্যাগুলো লেখা হয়েছে, এখানে মোট 17টি সংখ্যা আছে, আর এই 17 মানে আমরা জানি বিজোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের দুটি সূত্র আছে, একটি হলো জোড় সংখ্যা হলে একটি সূত্র, বিজোড় সংখ্যা হলে একটি সূত্র। তো যেহেতু এখানে বিজোড় সংখ্যা হয়েছে তাহলে এই বিজোড় সংখ্যাটির সূত্র আমরা লিখব। তো এই যে লিখব সুতরাং মধ্যক সমান n+1/2, এটা হলো ভাগ তম পদ। তাহলে এই যে লিখব যে n+1/2 তম পদ, সরি এটা দুইবার চলে এসছে। তারপরে এই যে আমরা n সমান জানি কত, n সমান হচ্ছে 17টি, এই যে সংখ্যাগুলো হচ্ছে সংখ্যা n, তাহলে এই n এর জায়গায় 17 বসাবো, তারপরে 1 যোগ দেবো আর 2 দিয়ে ভাগ দিব। তাহলে 17-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো 18, আর 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 9তম পদ, অর্থাৎ 9তম পদ। এই যে এখানে আমরা গণবো, এটি 1তম পদ, 2তম, 3তম, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই যে 23, এই 23 হচ্ছে আমাদের 9তম পদ, অর্থাৎ এখানে মধ্যক হবে 23। এই যে এখানে লিখবো আমরা 23, সুতরাং নির্ণয় মধ্যক 23। তো এই শিখে দাও তোমরা বুঝতে পেরেছো। তো এই যে আজকে লাস্ট প্রশ্ন এখানে বলেছে একটি T10 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো। তো এখানে ওভার আর এখানে রান দেওয়া আছে। তো প্রথম ওভারে রান করেছে 6, দ্বিতীয় ওভারে রান করেছে 12 রান, তৃতীয় ওভারে 10 রান করেছে, চতুর্থ ওভারে 3 রান করেছে, পঞ্চম ওভারে 7 রান করেছে এবং ষষ্ঠ ওভারে 15 রান করেছে।
তো এখানে বলেছে যে উপাত্তগুলোর সাহায্যে একটি রেখা চিত্র অঙ্কন করো। তো এই যে বক্সটিতে এর সাহায্যে আমরা রেখা চিত্র অঙ্কন করবো। তো এই যে এভাবে একটি গ্রাফ কাগজ নিবে, তারপর এই গ্রাফ কাগজে যে আমি একটু বড় করি স্ক্রিনটি, আচ্ছা বড় করলে তো হবে না, এই যে আচ্ছা এই আই হোপ তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা লিখবো যে এক্স অক্ষ, আর এই সাইডে লিখবো, সরি এখানে ওয়াই অক্ষ আর এই সাইডে এক্স অক্ষ, আর যেখানে মাঝখানে 0 অথবা বসিয়ে দিব। তারপর আমরা এইভাবে যে এখানে নিচে লিখবো ওভার, আর এই যে উপরে লিখবো রান। তো এখানে আমরা যে প্রথম ওভারে আমরা 6 রান করেছি, তাহলে এই যে এই হলো প্রথম ওভারে 6, অর্থাৎ এই যে গড় এখানে প্রতি গড়কে 2 একক ধরে ধরেছে। এই যে তোমরা এখানে এই যে লেখাটি লক্ষ্য করছে এক্স বরাবর প্রতি 5 গড় সমান 1, অর্থাৎ এখানে 1 গড় করে ধরা হয়েছে। অর্থাৎ এই যে ওয়াই অক্ষ আছে, এই ওয়াই অক্ষ প্রতি 2 গড়কে একক করে ধরা আছে, অর্থাৎ 2 গড় সমান হবে 1 গড়, আমরা 2 সমান 1 গড় ধরবো। আর এক্স অক্ষ 1 গড় দেখবো। তাহলে এই যে এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10, এই 10 সমান হচ্ছে 5, অর্থাৎ যেহেতু 2 করে বলছে তাই হবে 10। তো প্রথম যে আমরা যে প্রথম ওভারে হচ্ছে 6 রান, তো প্রথম ওভারে আমরা কি 6 রান। তো এই যে আমরা এই সিনটিকে লক্ষ্য করি, এই যে প্রথম ওভারে এই যে তোমরা আই হোপ তোমরা মনে দেখতে পাচ্ছ, এই যে প্রথম ওভারে এই যে এখানে 6 এর এই উপরে বিন্দু দেব। তারপর এই যে দ্বিতীয়বারে এই ঠিক এটার 12, এই যে 10, তারপর এই যে 11, এই হচ্ছে 12, অর্থাৎ একটু উপরে এই যে 12। তো এই যে 12 নিচে এখানে এইভাবে বিন্দু দেবো। তারপর তৃতীয়বারে 10, এই যে 10, তারপর এই যে চতুর্থবারে 3, তারপর পঞ্চম ওভারে 7, আর ষষ্ঠ ওভারে 15। তো এই যে এই বিন্দুগুলোকে তারপর আমরা এইভাবে স্কেল দিয়ে যোগ করে দেবো। তো এইভাবে যোগ করে দেব। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের রেখাচিত্র হয়ে গেছে। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। তো আর নেই আমাদের, এই হলো আমাদের ঢ পর্যন্ত। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে আমরা সমাধান করলাম আমাদের নমুনা প্রশ্নের এই যে এক কথা উত্তর 16 থেকে 25 পর্যন্ত। তারপর হ বিভাগের যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও ক থেকে এই যে ঢ পর্যন্ত। আই হোপ তোমরা প্রতিটি প্রশ্ন ভালো করে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্ব 2 এগুলো আলোচনা করেছি। আমরা নেক্সট পর্বে অর্থাৎ পর্ব 3 এই দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এইভাবে প্রতিটি বিষয়ে নমুনা প্রশ্ন এবং তার উত্তর সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আমি সেই প্লেলিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।